এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা বলা যেতে পারে, যদিও এই মুহূর্তে আর ওটা বড় খবরও নয়, কারণ যেভাবে গেরুয়া ঝড় বয়েছে গোটা রাজ্য জুড়ে, তবুও নিঃসন্দেহে এটা একটা বড় খবর যে একেবারে জয়ের দ্বারপ্রান্তে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুটো নির্বাচনে হারানোর কৃতিত্ব উনি দাবি করতেই পারেন। নন্দীগ্রামে উনি ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়ে গেছে ওনাকে। ভবানীপুরেও যা খবর পাওয়া যাচ্ছে, দুরকম খবরের দুটোতেই উনি এগিয়ে। একটাতে 16 রাউন্ডের শেষে 600 কিছু ভোটে এগিয়ে। মনে রাখতে হবে এর আগের পরপর কয়েকটা রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, তারপর মার্জিন কমতে কমতে এখন শুভেন্দু অধিকারী এগিয়ে গিয়েছেন প্রায় 600 মতো ভোটে। আরেকটি সূত্রের খবর অনুযায়ী, যেটা এখনো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপডেট হয়নি, সেই অনুযায়ী 19 রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে আর একটি রাউন্ড বাকি আছে। শুভেন্দু অধিকারী প্রায় 3000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ যেটা নিশ্চিত করে বলা যেতে পারে, এই দুটো কেন্দ্র থেকে জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার হারানোর পরে বিজেপির মুখ্যমন্ত্রিত্বের দাবিদারের দৌড়ে কিন্তু শুভেন্দু অধিকারী অনেকখানি এগিয়ে থাকবেন। আর উল্টো দিক থেকে দেখতে গেলে, বলতে গেলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ফলে ওনার আর বিরোধী দলনেত্রী হওয়ার যে সুযোগটা সেটাও থাকছে না। অর্থাৎ অন্য কাউকে দলের থেকে পরিষদীয় দলনেতা নির্বাচন করে বিরোধী দলনেতা করতে হবে। কিন্তু এই যে সারা দিন ধরে প্রথম দিকে যে টান উত্তেজনা ছিল, মনে করা হচ্ছিল একটা ক্লোজ ফিনিশ হবে, একটা একেবারে টাই ব্রেকারের মতো দিকে যেতে পারে, বা না হলেও খুব কাছাকাছি একটা লড়াই হবে, সেটাও হলো না। যেটা গতবার ওনারা বলেছিলেন আপকি বার 200 পার, সেটা এবারে সত্যি হলো। আপকি বার 200 পার হয়ে গিয়ে এখন 200টা ক্রস করে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে গেছে। কাজেই শপথ গ্রহণের দিনও ঘোষণা করা হয়ে গেছে। 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনে একেবারে বাঙালি পোশাকে ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, একদিকে যেমন এদিকে সরকার গঠনের তৎপরতা, মুখ্যমন্ত্রী নির্বাচনের তৎপরতা, এই সমস্ত ফর্মালিটিসগুলো চলবে, উল্টো দিকে কিন্তু মনে রাখতে হবে যে যা ফলাফল এসছে তার যখন অন্তর্তদন্ত বা বিশ্লেষণ হবে তৃণমূলের পক্ষ থেকে, তখন কিন্তু আম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি একটা আঙুল ওঠা খুব স্বাভাবিক। কারণ উনি একটা বিরাট ঝুঁকি নিয়েছিলেন। 74 জন যে এক্সিস্টিং সিটিং এমএলএ তাদেরকে রিপ্লেস করে নতুন মুখ দিয়েছিলেন। সেই ওটা একটা গ্যাম্বল করেছিলেন, সেইটা বোধহয় কাজ খুব একটা করেনি। কাজেই এই ভোটের পরে যখন অন্তর্তদন্তে দল নামবে, তখন নিশ্চয়ই কেউ না কেউ এই বিষয়ে সরব হবেন, মুখ খুলবেন। এটা একেবারে বলাই বাহুল্য, এটা হতে বাধ্য। এবং এই সময়, এই দলের খারাপ সময়ে কিভাবে তৃণমূল নিজেদের এক রাখতে পারে এবং নেতৃত্বের পেছনে দলীয় অনুশাসন মেনে তাদেরকে এক জায়গায় রাখতে পারে, সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গতবারের ওই হারের ভুলিয়ে ভবানীপুর থেকে জেতানোর জন্যে আম, বহু কলকাতার বিধায়ক, বাইরে থেকে আসবে, সবাই মিলে একজোট হয়ে নেমেছিলেন। তারপরও এই হারটা কিন্তু আহ, খুবই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে নিঃসন্দেহে একটা বড় আঘাতের জায়গায় এসে দাঁড়াবে। আমরা আমি জানি না কতটা কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, নার্ভ খুব স্ট্রং, হয়তো উনি ঘুরে দাঁড়িয়ে আবার একটা নতুন লড়াই, নতুন ইনিংস শুরু করার কথা বলতে পারেন। কিন্তু এমনটাও হতে পারে, যেটা এই মুহূর্তে রুল আউট করা যাচ্ছে না, সেদিকেও আমাদের চোখ রাখতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব আবেগপ্রবণও বটে। উনি আম, এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে, এই একটা শোচনীয় পরাজয় বলবো, এই শোচনীয় পরাজয়ের মুহূর্তে দাঁড়িয়ে হয় খুব অ্যাগ্রেসিভ হয়ে পুরো কারচুপি হয়েছে, ইভিএম কারচুপি হয়েছে, সমস্ত শক্তি, রাষ্ট্রশক্তি ব্যবহার হয়েছে, এইরকম একটা স্টান্স নিতে পারেন। অন্যথায় কিন্তু উনি একটা বড়সড় কোনো নিজের রাজনৈতিক কেরিয়ারের বড়সড় ঘোষণাও করে ফেলতে পারেন। সেইটা করবেন কিনা সেই দিকে কিন্তু চোখ রাখতে হবে। মেবি ওনার মনে রাখতে হবে প্রায় 71 বছর বয়স হতে চলল ওনার। তো উনি এইরকম একটা আঘাতের মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক অবসর নেওয়ার কথা ঘোষণা করবেন, নাকি ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে লড়াইয়ের ময়দানে থাকার কথা বলবেন, নাকি তার রাজনৈতিক উত্তরাধিকার
অভিষেকের হাতে দিয়ে যাবেন, সেক্ষেত্রে দলের লোক অন্যরা সেটা মানবে কিনা। এখন কিন্তু বিজেপির দিকে যেমন একটা সরকারের গঠনের তোড়জোড় চলতে থাকবে, মুখ্যমন্ত্রী নির্বাচন, ক্যাবিনেট গঠন এইসব চলবে, অন্যদিকে কিন্তু তৃণমূলের দিকে এইগুলো কিন্তু ভীষণভাবে চোখে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ, ওনার রাজনৈতিক যে একটা ধারাবাহিকতা, উনি অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছেন, আবার একটা নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই লড়বেন নাকি অন্য কোনো রকমের সিদ্ধান্ত আমরা শুনতে পাবো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কোনো না কোনোভাবে চ্যালেঞ্জড হবে কিনা সেটার দিকেও চোখ রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হয়ে তৃণমূলকে এই কঠিন সময়ে এক রাখতে পারবেন কিনা সেই দিকেও চোখ রাখতে হবে। মনে রাখতে হবে এই বিজয়টাকে কিন্তু বিজেপি একটা বিরাট করে দেখাবে, তাদের বিজয় উৎসব এগুলো যেভাবে ওরা সমস্তকে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিজেপির কিন্তু ধারে কাছে কেউ নেই, তো সেইরকম একটা ইভেন্ট হবে এরকমই আশা করা যেতে পারে। তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, একেবারে কিন্তু দোরগোড়ায় এসে গেছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনের পরে সেই নির্বাচনটা যখন হবে তার ওপর একটা কিন্তু এর ভয়ঙ্কর প্রভাব পড়বে, এবং জাস্ট এই কয়েক মাসের ব্যবধানে আহ, বড় কিছু এদিক ওদিক হওয়ার চান্স কিন্তু খুব কম। সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশনটা ধরে রাখতে পারবে কিনা, অর্থাৎ এই শহরের যে কর্তৃত্ব, কলকাতার মহানাগরিকও এই মুহূর্তে, তিনি যদিও বিধায়ক পদে জয়ী হয়েছেন কিন্তু মহানাগরিক পদে থাকবেন কিনা, অন্য কাউকে এনে কর্পোরেশনের লড়াই লড়বে কিনা, এই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু উঠে আসবে। অর্থাৎ 1, 2 করে 3 করে দেখতে গেলে এই মুহূর্তে সবচেয়ে তৃণমূলের পার্সপেক্টিভে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি কন্টিনিউটি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, ঘুরে দাঁড়ানোর লড়াই, নতুন করে লড়াইয়ের লড়াই, নাকি একটা অন্য ধরনের, অনেকেই একটা বয়সের পরে এই ধরনের একটা নিতে পারেন, আমি এক্ষুনি জোর দিয়ে কিছু বলছি না, কিন্তু একটা আঘাতের মুহূর্তে দাঁড়িয়ে আবেগপ্রবণ মানুষরা অনেক সময় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চ্যালেঞ্জ হবে কিনা সেটাও দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজোট হয়ে দলটাকে নতুন এই যে চ্যালেঞ্জিং টাইম, সেই সময় নেতৃত্ব দিয়ে একটা ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে পারেন কিনা, তাদের ওপর যে আক্রমণগুলো আসছিল বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে, সেই আক্রমণ কতটা ধারালো হবে সেটাও দেখার, সেটার কিভাবে মোকাবিলা করেন সেটাও দেখার। এই সব কিছু মিলে কিন্তু আগামী দিনগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হবে, এক্সাইটিংও হবে। অন্যদিকে বিজেপির দিক থেকে নতুন সরকারের প্রতিশ্রুতি পূরণে তারা কতটা সক্রিয় হন, কতটা কী করতে পারেন, মুখ্যমন্ত্রী কে হন, ক্যাবিনেট কে হন, এইগুলো, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী, এই সমস্ত কিছু কিন্তু দেখার জন্যে খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, ইন্টারেস্টিং মোড়ে রাজ্য রাজনীতি দাঁড়িয়ে। আমাদের চোখ থাকবে, আপনাদেরও চোখ থাকুক। আমাদের চোখে যেরমভাবে যা নজরে আসবে আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। আমরা আপনাদের কাছে যেরকম যা খবর হবে আমরা যেরমভাবে দিতে থাকি সেইভাবেই দিতে থাকবো, একেবারে ম্যাটার অফ ফ্যাক্টলি, ক্যান্ডিডলি। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।